নমস্কার দর্শক, আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি শুভ্রজিৎ এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে নজর রাখছেন, আমাদেরকে সাপোর্ট করছেন। যারা নতুন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন, একটি খবর খুব ভাইরাল হচ্ছে যে ভারতবর্ষের কয়েক হাজার সেনা রংপুর ডিস্ট্রিক্ট অর্থাৎ বাংলাদেশের জেলা এই রংপুর ডিস্ট্রিক্টের দিকে এগিয়ে চলেছে। এখন এটা নিয়ে আমি দেখলাম বাংলাদেশের বহু চ্যানেল তারাও কিছুটা সত্য ঘটনা এবং তার সাথে আহ, বেশিরভাগটাই মিথ্যে ঘটনা নিয়ে কিছু গল্প তৈরি করে ইউটিউবের মাধ্যমে রাখছেন এবং আমরা এই ইউটিউব চ্যানেলগুলির অর্থাৎ এই যে ফেক নিউজ, সেই ফেক নিউজের যাতে আপনারা বিভ্রান্ত না হন সেই কারণেই আজকের এই ভিডিও করছি। দেখুন, রংপুর নিয়ে বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই একটা সমস্যা তৈরি হয়েছে এবং রিসেন্টলি এই সমস্যা কিন্তু একেবারে মাথাচাড়া দিয়ে উঠেছে। তার কারণ আপনারা প্রত্যেকে জানেন যে রংপুরে রাম মূর্তি, সেই রাম মূর্তিকে কেন্দ্র করে অর্থাৎ রাম মূর্তির যে নির্মাণ, সে নির্মাণকে কেন্দ্র করে যারা জিহাদিরা রয়েছেন, মৌলবাদী রয়েছেন, উগ্রপন্থীরা রয়েছেন, তারা কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বা এই রাম মূর্তি ভেঙে ফেলতে হবে এরকমটা বলে মিটিং মিছিল শুরু করেছে। এখন এটা নিয়ে বিভিন্ন দেশ থেকে, শুধুমাত্র ভারতবর্ষ নয়, বিভিন্ন দেশ থেকে প্রতিক্রিয়া এসছে। বাংলাদেশ যথেষ্ট সতর্ক, তারা কিন্তু আর এই বিষয় নিয়ে খুব একটা বড় কোনো ঝামেলা তৈরি হোক বা আরো বেশি মানুষের কাছে এগুলি পৌঁছে যাক, এটা বাংলাদেশ এখন চাইছে না। এখন পরবর্তীকালে কি হবে সেটা অন্য বিষয়। কিন্তু ভারতবর্ষের সেনা রংপুরে পৌঁছে যাচ্ছে, ভারতবর্ষের সেনাবাহিনীর একটা বড় অংশ রংপুরে পৌঁছে যাচ্ছে, তার মানেটা কি? রংপুরে যদি ভারতবর্ষের সেনাবাহিনী পৌঁছে যায় তার মানে কি এটা যে রংপুরে ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করবে? রংপুরে ভারতবর্ষ ঢুকে রংপুর দখল করার চেষ্টা করবে, বাংলাদেশ দখল করার চেষ্টা করবে, এরকম কোনো বিষয় রয়েছে? নাকি এটা একটা ট্যাকটিক্যাল মুভ? কি হতে পারে? দেখুন, এই যে রংপুর যে জেলা অর্থাৎ বাংলাদেশের রংপুরের যে সীমান্ত, এটা আপনারা একটু দেখবেন। এই সীমান্ত কিন্তু ভারতবর্ষের চিকেন নেকের পাশে, শিলিগুড়ি করিডোরের পাশে এবং ভারতবর্ষের একদম পাশে। ফলে ভারতবর্ষকে এই শিলিগুড়ি করিডোরটা অর্থাৎ যেটা ভারতবর্ষকে চিকেন নেক বলা হচ্ছে এবং যেটা খুব গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক্যালি ভারতবর্ষের জন্য, আসলে এই জায়গাটি কিন্তু দৈর্ঘ্যে খুবই ছোট, দৈর্ঘ্যে খুবই ছোট এবং এই জায়গা থেকে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ রেল মানে ট্রেনগুলি, তার সাথে গুরুত্বপূর্ণ হাইওয়েগুলি এখান থেকে কভার করে নর্থ ইস্টের জন্য, অর্থাৎ ভারতবর্ষের নর্থ ইস্টের যে জেলাগুলি রয়েছে, মাফ করবেন, যে রাজ্যগুলি রয়েছে, যেমন মণিপুর থেকে শুরু করে ত্রিপুরা, আসাম, অর্থাৎ এই রাজ্যগুলিতে আপনি যদি সড়ক পথে যেতে চান তাহলে কিন্তু আপনাকে এই শিলিগুড়ি করিডোর হয়ে যেতে হবে এবং যে জায়গাটা খুবই ছোট। ফলে এটা নিয়ে চীনের পরিকল্পনা কিছু ছিল। চীন এই আমাদের শিলিগুড়ি করিডোর থেকে সামান্য উপরেই তারা সেখানে এয়ারবেস তৈরি করেছে। নেপাল পাশে রয়েছে, বাংলাদেশ কিছুটা পাকিস্তানকে মদদ দিচ্ছে। এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি থেকে ভারতবর্ষকে নিরাপত্তা দিতে কিন্তু ভারতবর্ষের একটা বিশাল বাহিনী তারা এই মুহূর্তে রংপুরে মোতায়েন রয়েছে এবং এটা সারা বছর দূরেই থাকে। রংপুর শুধুমাত্র নয়, আসামে থাকে, গৌহাটির দিকে থাকে, আপনার ত্রিপুরায় থাকে, আপনার মণিপুরে থাকে, আপনার মিজোরামে থাকে। প্রত্যেকটি জায়গা, নর্থ ইস্টের প্রত্যেকটি জায়গাতেই ভারতবর্ষের বিপুল পরিমাণের সেনা কিন্তু মোতায়েন থাকে এবং সেটা শুধুমাত্র দেশকে সুরক্ষা দিতে ভারতবর্ষের এই সেনা মোতায়েন রয়েছে এবং এই সেনা অবশ্যই আপনার সরাসরি বাংলাদেশকে গিয়ে আক্রমণ করবে। রংপুরকে আক্রমণ করে ভারতবর্ষ সেটা বাদ দিয়ে রংপুরটাকে নিয়ে নিচ্ছে বাংলাদেশ থেকে, এটা কিন্তু এখনো পর্যন্ত এই সেনাদের উদ্দেশ্য নয়, ভারতীয় সেনার উদ্দেশ্য নয়। কারণ আপনাদেরকে এখনই পর্যন্ত কথাটি আমি এই কারণেই বললাম, কারণ বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, প্রথমে তো বাংলাদেশের, দেখুন বাংলাদেশের প্রথমে আমি যেটা পরিষ্কার করে আপনাদেরকে বলি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, তাতে ইসরায়েল বাংলাদেশকে অ্যাটাক করতে পারে। কারণ কি, সেখানে হামাস ইতিমধ্যে ইসরায়েলের সব থেকে বড় শত্রু। ইসরায়েলের সব থেকে বড় শত্রু ইরান নয়, ইসরায়েলের সব থেকে বড় শত্রু হামাস। হামাস হচ্ছে একটি টেরোরিস্ট অর্গানাইজেশন। ইসরায়েল সেই দেশকেই আক্রমণ করবে যে দেশের মধ্যে হামাস রয়েছে। ইরানে হামাস ছিল, ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে। লেবানন, জর্ডন, সিরিয়ায় হামাস সেখান থেকে তাদের ঘাঁটি গেড়েছিল, ইসরায়েল আক্রমণ করেছে। এখন শোনা যাচ্ছে বাংলাদেশে নাকি হামাস এসছে। তো আজ না হোক কাল ইসরায়েল বাংলাদেশকে আক্রমণ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন ভারতবর্ষের কাছে এরকম কোনো সিচুয়েশন অ্যাজ অফ নাও অর্থাৎ এই মুহূর্তে নেই। ভবিষ্যতে কি হবে যদি ভারতবর্ষের লস্করে তৈবা, ভারতবর্ষের সব থেকে বড় শত্রু, যদি এই হামাস তারা আবার এই বাংলাদেশে গিয়ে প্রশিক্ষণ নিতে শুরু করেন, সেখানে ঘাঁটি করতে শুরু করেন ভারতবর্ষের বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে সেক্ষেত্রে ভারতবর্ষ পদক্ষেপ নিতেই পারে, সেক্ষেত্রে ভারতবর্ষ পদক্ষেপ নিতেই পারে। সেক্ষেত্রে দর্শক বন্ধুরা, ভারতবর্ষ কিন্তু ঘুরে দাঁড়াবে এবং সেক্ষেত্রে কিন্তু ভারতবর্ষ ওই যে রংপুরে 12,000 13,000 সেনা আপনারা দেখছেন খবরে, এটা যারা বাংলাদেশের মিডিয়াগুলি যেভাবে রটাচ্ছেন যে ভাই চলো তার মানে 12,000 13,000 সেনা আসছেন, তারা
বাংলাদেশ দখল করে নেবেন, সেখানে সার্জিক্যাল স্ট্রাইক হবে। এই মুহূর্তে তার কোনো সম্ভাবনা নেই, এটা আমি প্রথমেই বলি। কিন্তু বাংলাদেশের যা কার্যকলাপ, সেই কার্যকলাপের জন্য কিন্তু ভারতবর্ষ ভবিষ্যতের জন্য এই বিষয়গুলি ভাববে, ভাবতেও পারে। এটা আমি বলছি ভাবতেও পারে, আমি বলছি না ভাবছি। ভারতীয়রা আমি ভারতবর্ষ থেকে বলছি, আমি বলছি না এরকম কোনো চিন্তা ভাবনা এই মুহূর্তে নেই, কিন্তু ভবিষ্যতে হতে পারে। ভবিষ্যতে বাংলাদেশে যদি সূর্যে না যায়, বাংলাদেশ যদি সত্যি সূর্যে না যায়, তাহলে বাংলাদেশ আরো একবার স্বাধীন হতে পারে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু, কেন বাংলাদেশ এই বিষয়টি নিয়ে ভয় পাচ্ছে। দেখুন, এই যে রংপুরে এখানে হিন্দুরা রাস্তায় নেমে গিয়েছে, প্রায় বাংলাদেশে 8% মতন হিন্দু রয়েছেন, তারা প্রত্যেকে রাস্তায় নেমেছেন। কেন রাস্তায় নেমেছেন? এখন বাংলাদেশে যে ফতোয়া জারি করা হচ্ছে, মন্দির করা যাবে না, ঠাকুরের মূর্তি তুমি করতে পারবে না, তুমি সেখানে ঠাকুরের কোনো স্লোগান তুমি দিতে পারবে না, তুমি ঠাকুরের কোনো মিছিল অর্থাৎ হিন্দু ধর্মের কোনো মিছিল মিটিং তুমি করতে পারবে না। এই স্লোগান, এই বার্তা দেওয়া হচ্ছে, এবং বাংলাদেশের যেটাকে বলা হয়, ওরা যেটাকে বলে ধর্মনিরপেক্ষ, কিন্তু আসলে তো নয়। বাংলাদেশ ইসলামিক স্টেট, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ নয়। এবং ওখানকার মুসলিম যারা রয়েছেন তারা অবশ্যই এগুলিকে মেনে নেবেন না, কারণ যে ইতিহাস আমরা পড়েছি, মৌলবাদীদের যে ইতিহাস আমরা পড়েছি, সেই ইতিহাস এটাই বলছে যে সেখানে কিন্তু অন্য কোনো ধর্মের অস্তিত্ব থাকে না। ফলে বাংলাদেশেও এরা রাখার চেষ্টা করবে না। এবং এটা নিয়ে গোটা পৃথিবী কিন্তু এই মুহূর্তে সমালোচনা শুরু করেছে, বিভিন্ন দেশ থেকে বার্তা আসছে যে এটা কি করে সম্ভব। দেখুন, ভারতের মতন দেশে, ভারতবর্ষ তো কাউকে বারণ করছে না যে তুমি মসজিদ করতে পারবে না, করতেই পারেন আপনার ইচ্ছা। তো সেটি যখন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশে তুমি মূর্তি করতে পারবে না, বাংলাদেশে তুমি মন্দির করতে পারবে না। তো এই বিষয়গুলি নিয়ে হিন্দুদের যে 8% হিন্দুরা, তারা কিন্তু রাস্তায় নেমেছেন। এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই যে খালেদা জিয়ার বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এই বাংলাদেশ ন্যাশনাল পার্টিকে ক্ষমতায় এনেছে কিন্তু হিন্দুরাই। 8% হিন্দু, তারা প্রত্যেকে এই বিএনপিকে ভোট দিয়েছে, আদারওয়াইজ এই দলটা ক্ষমতাতেই আসতো না। এখন এই দলটা যখন ক্ষমতায় এসছে, তারা জামাত বিরোধী আন্দোলন যেভাবে করেছিল, সেই আন্দোলন কিন্তু ক্ষমতায় আসার পরে তারা করছে না। তারা হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে এবং হিন্দুরা রাস্তায় নেমেছে। এবার আবারও যদি দর্শক বন্ধুরা এই হিন্দুদেরকে নিয়ে বা হিন্দুরা সমস্যাতে পড়েন, তাহলে অবশ্যই বাংলাদেশ আরো একবার স্বাধীন হতে পারে। এবং সেই স্বাধীনতার জন্য, বাংলাদেশের সেই স্বাধীনতার জন্য ভারতবর্ষের সেনার দরকার নেই, বাংলাদেশের হিন্দুরাই যথেষ্ট। তারাও কিন্তু লড়তে পারেন, তারাও আন্দোলন করতে পারেন, তারাও সব কাজ করতে পারেন। ফলে এই বাংলাদেশের হিন্দুরা, তারা যদি রংপুরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন পরবর্তী সময়, বা পরবর্তী সময় যারা সেখানকার ধরে নিন মাইনরিটি রয়েছেন বা সংখ্যালঘুরা রয়েছেন, তারা যদি বাংলাদেশের বিভিন্ন পোর্শনকে বলেন যে ঠিক আছে, এটা আমাদের অংশ, আমরা এখানে থাকবো, আমরা বাংলাদেশের মেনল্যান্ডে ঢুকবো না, কারণ ঢুকলেই তো মুসলিমরা আমাদেরকে বিভিন্নভাবে বলছেন যে একেবারে আমাদের মূর্তি করা যাবে না, মন্দির করা যাবে না, তো ঠিক আছে আমরা আলাদা রাষ্ট্রের দাবি করি। এটা তারা করতে পারেন। এটা দর্শক একেবারে খবরের উপর ভিত্তি করে আমি বলছি, যে খবরগুলি আমাদের সামনে আসছে, বিভিন্ন বাংলাদেশের নিউজ পেপারে লেখা হচ্ছে, ইন্টারন্যাশনাল নিউজ পেপারে লেখা হচ্ছে, এই খবরগুলি আমরা দেখেছি এবং এই খবরগুলি নিয়ে আপনাদের সামনে খবর করছি বা বিশ্লেষণ করছি। তাতে দর্শক, বাংলাদেশ কিন্তু আরো একবার নতুন রাষ্ট্র হিসাবে সকলের সামনে আসতে পারে। কারণ ৭১-এর যুদ্ধে এটা মাথায় রাখবেন যে ভারতবর্ষকে যতই বাংলাদেশ ঘরে বসে উল্টোপাল্টা কথা বলুক, কিন্তু আলটিমেটলি বাংলাদেশকে ৭১-এ স্বাধীন করেছে ভারতবর্ষ। ভারতবর্ষ যদি না থাকতো, বাংলাদেশ কিন্তু স্বাধীন হতো না। বাংলাদেশের যে ২০ লক্ষের বেশি সেখানকার মা বোনেরা নিহত হয়েছিলেন এই পাকিস্তানি সেনার হাতে, বাংলাদেশ এখন ভুলে গিয়েছে, এরা পাকিস্তানের এখন সব থেকে বড় বন্ধু। কারণ দুটি দেশ, মুদ্রা কথা হচ্ছে, দুটি দেশ, আমাদের ধর্ম এক, আমাদের সব এক, ফলে আমাদের এক থাকতে হবে এবং ভারতের বিরুদ্ধে লড়তে হবে, যেহেতু ভারতবর্ষের 80% ধর্মের সেখানে ধর্মাবলম্বী, তারা হিন্দু। ফলে ভারতবর্ষের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এটা হচ্ছে এদের মূল তথ্য। কিন্তু এরা ভুলে যাচ্ছেন যে ২০-৩০ লক্ষ বাংলাদেশের মা বোনদের সাথে কি অত্যাচার এই পাকিস্তানি সেনা করেছিল। ফলে ভারতবর্ষ ৭১-এর যুদ্ধে কিন্তু পাকিস্তানকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল। ফলে বড় ভাই হিসাবে ভারতবর্ষের দায়িত্ব থাকবে, যদি ছোট ভাই সেখানে সুষ্ঠু শান্তিপূর্ণ জীবনযাপন না করে, বড় ভাই অবশ্যই তাকে ঠিক করার চেষ্টা করবে। এখন যদি বাংলাদেশের মধ্যে আবারও অরাজকতা তৈরি হয়, তাহলে ৭১-এর রিপিট আবার ঘটতে পারে। ৭১-এ যেটা আপনারা দেখেছিলেন যে সেখানে নতুন রাষ্ট্র তৈরি হয়েছে বাংলাদেশ ভেঙে, আরো একবার হতেই পারে। সেক্ষেত্রে রংপুর শুধুমাত্র নয়, চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, প্রত্যেকটি জায়গা নতুন রাষ্ট্র হিসেবে সামনে আসতে পারে, সেই সম্ভাবনাও রয়েছে। ফলে বাংলাদেশের ওপর কিন্তু গোটা বিশ্বের নজর রয়েছে। ইসরায়েলকে নিয়ে আমি দেখলাম, আপনাদের সামনে খবর করেছি আমি, আমেরিকা ইসরায়েল একের পর এক তারা কিন্তু জার্নালে বাংলাদেশে হামাসের অস্তিত্ব নিয়ে কিন্তু তারা দুঃখ প্রকাশ করছে। এবং পরবর্তীকালে কি হয় আমি জানি না, পাকিস্তান এবং বাংলাদেশ দুটি দেশ যদি ম্যাপ থেকে সরে যায়, বা বাংলাদেশ যদি ভেঙে ভেঙে ৩-৪টে টুকরো, পাকিস্তানও ভেঙে ৩-৪টে টুকরো হয়ে যায়, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। এবং ভারতবর্ষের কথা বলি, ভারতবর্ষ অবশ্যই নজর রাখছে। চিকেন নেক ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে যেমন ভারতবর্ষ নজর রাখছে, এবং অবশ্যই ভারতবর্ষ কিন্তু ভারতবর্ষের বাইরে যে চক্রান্ত হচ্ছে, যে দেশগুলিতে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছে, সেই দেশগুলিকেও কিন্তু ভারতবর্ষ নজরে রাখছে।
তো বলবেন দর্শক, এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই জানাবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ দর্শক।